হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বাটন ফ্রম দি বক্স। এমবাপ্পে এই সিজন পরে পিএসজি ছেড়ে দেবে, কিন্তু তারপরেও পিএসজি তে ড্রামার কোনো কমতি নাই। এখনো পর্যন্ত ড্রামা 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 চলতেছে পিএসজি তে। লে কুইপ আর লে পেরিজিয়ান এই দুইটা ফ্রান্সের ঐতিহ্যবাহী এবং গুরুত্বপূর্ণ সংবাদ মাধ্যম এমবাপ্পের এই নিউজটা আসার পরে ওরা মূলত রিপোর্ট করছে এমবাপ্পে যে এই সিজন পরে পিএসজি ছেড়ে দেবে। এই নিউজটা মূলত সোশ্যাল মিডিয়াতে দেওয়ার আগে এমবাপ্পে বোর্ড কর্মকর্তা অর্থাৎ পিএসজির বোর্ড কর্মকর্তা বা পিএসজির প্রেসিডেন্টকে জানায় নাই। এই পিএসজির প্রেসিডেন্ট বা পিএসজির বোর্ড কর্মকর্তারা ওরাও মূলত সোশ্যাল মিডিয়াতে দেখার পরেই জানতে পারছে এমবাপ্পে এই সিজন পরে পিএসজি ছেড়ে চলে যাবে গা। আর এই কারণে মূলত এমবাপ্পের উপর একেবারে রেগে থেকে ফুলে গেছে গা বোর্ড কর্তৃপক্ষ এবং হচ্ছে পিএসজির প্রেসিডেন্ট নাসির আল খেলাইপি। এখন ওইটার ফলস্বরূপ আমরা অনেকগুলা নিউজ দেখতে পাইছি যে লাস্ট ম্যাচ যেটা হয়েছিল পিএসজির হোমে, ওই ম্যাচটা কিন্তু পার্ক ডে প্রিন্সেসে পিএসজির এই সিজনের লাস্ট গেম ছিল। আর ওই কারণে ওইখানে ট্রফি সেলিব্রেশন হয়েছিল। তো ওই কারণে ওইখানে পিএসজি আলট্রাসরা এমবাপ্পেকে হালকা একটা ট্রিবিউট তো দিছিল। ম্যাচের পরে এমবাপ্পেকে স্ট্যান্ডিং ওভিয়েশন দিছিল পিএসজি আলট্রাসরা। আর পিএসজি আলট্রাসরা এমবাপ্পের জন্য একটা বড় টিপও নিয়ে আসছিল, সেটা ঠিক আছে, প্রশংসার দাবিদার। কিন্তু ম্যাচের যখন অ্যানাউন্সমেন্ট হচ্ছিল প্লেয়ারদের নাম, তখন এমবাপ্পের নাম আসার পরে পিএসজির অনেকগুলা ফ্যান বু বু করছে। এখন দেখেন পিএসজির মানে ইতিহাসে ওয়ান অফ দা বেস্ট প্লেয়ার এমবাপ্পে। আমার মতে পিএসজির ইতিহাসে বেস্ট প্লেয়ার হচ্ছে এই এমবাপ্পে। তো এই ক্লাবের বেস্ট প্লেয়ারটা যখন ক্লাব ছেড়ে চলে যাচ্ছে তখন ফ্যানরা কেমনে বু করতে পারে? এমবাপ্পে এতদিন যখন পিএসজিতে ছিল তখন এমবাপ্পে ওদের সোনার মণি, ওদের হীরার মণি ছিল। এখন ছেড়ে দেবে বলছে মানে বু। মানে এমবাপ্পে যে পিএসজির জন্য এত কিছু করে গেছে, এত সিজন ধরে এত কিছু করে গেল, ও রিয়াল মাদ্রিদে না গিয়ে হোক সেটা টাকার জন্য সমস্যা নাই, কিন্তু তারপরেও তো আপনার পিএসজিতে ছিল, পিএসজির জন্য খেলছে, পিএসজির জন্য ও চ্যাম্পিয়ন্স লিগের স্বপ্ন দেখছে, পিএসজির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতবে এই স্বপ্ন দেখছে। তো এগুলা এগুলা কই? এগুলার কোনো প্রতিদান ওরা দেবে না, ওরা অকৃতজ্ঞ সোজা কথায়। এমবাপ্পে কেন ক্লাব ছেড়ে দেবে ওইটা নিয়ে ওরা রেগে গেছে গা, ওরা বু বু করা শুরু করে দিছে। এমবাপ্পের নিজস্ব কিছু গোল থাকবে, স্বাভাবিক ওইটা। তো এমবাপ্পে তো ডিসরেসপেক্ট করে নাই পিএসজি কে, এখন যেহেতু ছেড়ে দিচ্ছে আর পিএসজিও যেহেতু ছাড়তে দিচ্ছে ওকে, তো ওকে রেসপেক্ট দিয়ে ছেড়ে দিলেই তো হয়। ওকে এরকম বু করার কোনো প্রয়োজন নাই, কারণ ও ক্লাবের মানে ওয়ান অফ দা বেস্ট প্লেয়ার। তো ওকে এরকম বু করার কোনো মানে হয় না আমার মতে এটা খুবই একটা খারাপ বিষয় ছিল সেদিন ম্যাচে। আর এরপরে আরেকটা নিউজ শোনা গেছে নাসির আল খেলাইপির সাথে এমবাপ্পের যে রিলেশন ওইটা কিন্তু খুবই খারাপ। আর এটা কিন্তু লেভেরেজিয়ান আর লিকুইপ দুইজনই কিন্তু কনফার্ম করছে যে ওদের দুইজনের ভিতর সম্পর্ক প্রচুর খারাপ। আর এটার ফল আমরা ডর্টমুন্ড ভার্সেস পিএসজির ম্যাচে দেখতে পাইছিলাম, যেখানে পিএসজি হেরে গেছিল। ওইটার পরে কিন্তু সবাই মানে পিএসজির সব প্লেয়াররাই আপনার প্রেসিডেন্ট বক্সের সামনে গিয়ে গ্রেড করছিল, কিন্তু এমবাপ্পে ছিল না ওইখানে, এমবাপ্পে কিছুই করে নাই। তো আবার অন্যদিকে যদি আপনি দেখেন গতকালকে অর্থাৎ গত পরশুদিন সরি, এই পিএসজির ম্যাচের পরে রিপোর্ট বাইরে আসছে পিএসজির মানে যে ড্রেসিং রুম বা পিএসজির যে টানেল আছে ওইখানে এমবাপ্পে আর নাসির আল খেলাইপির মধ্যে একটা বাক বিতণ্ডা হয়েছে। ওই বাক বিতণ্ডাটা কি কারণে হয়েছে ওইটা এক্সাক্ট রিপোর্টটা জানা যায় না। আর ওই বাক বিতণ্ডাটা হয়েছে যতটুকু বুঝতেছি, কারণ যে সোর্স গুলা দিচ্ছে এই রিপোর্টটা ওরা কিন্তু অনেক রিলায়েবল সোর্স। এই বাক বিতণ্ডাটা নানা কারণে হইতে পারে, যেমন দেখেন পিএসজির ইতিহাসের সেরা খেলোয়াড় চলে যাচ্ছে গা, তো এখানে কোনো ফেয়ারওয়েল আয়োজন করে নাই পিএসজি, কোনো ট্রিবিউটের আয়োজন করে নাই এখনো পর্যন্ত, সামনে করবে নাকি জানি না। আবার হচ্ছে এমবাপ্পে এই সিজনের পরে পিএসজি ছেড়ে দেবে যে ভিডিওতে ও ঘোষণাটা দিছিল, ওই ভিডিওতে ও কিন্তু প্রেসিডেন্ট অর্থাৎ পিএসজির প্রেসিডেন্ট নাসির আল খেলাইপির প্রতি একটা থ্যাংক ইউ বা কোনো কিছু এরকম আপনার কি বলবো থ্যাঙ্কফুল কোনো কিছু বলে নাই। অন্য প্লেয়াররা যারা এরকম ভিডিওর মাধ্যমে ক্লাব ছেড়ে দেবে এটা অ্যানাউন্স করতো, ওইখানে কিন্তু ওরা ক্লাবের প্রেসিডেন্টকে থ্যাংক ইউ জানায়, কিন্তু এখানে এমবাপ্পে একেবারে ওইটা করে নাই। এখন এগুলা দেখে তো মনে হচ্ছে আসলে দুই পক্ষের মধ্যে একটা মনোমালিন্য অবশ্যই আছে, আর দুই পক্ষের মধ্যে একটা ইগনোর করার ব্যাপারও আছে মনে হয়। এখন এই তো গেল পিএসজি আর এমবাপ্পের সব ড্রামা। এখন পিএসজি এমবাপ্পের পজিশনে যে প্লেয়ারটাকে টার্গেট করছিল খাবারাজখেলিয়া, আমি এর আগেও আপনাদেরকে বলছিলাম। এখন এই খাবারাজখেলিয়াকে নিয়ে আরেকটা রিপোর্ট বাইরে হয়ে আসছে। খাবারাজখেলিয়ার জন্য নেপোলি 120-25 মিলিয়ন ইউরো চাচ্ছে।
যেটা আমার মনে হয় একেবারে হাসির একটা বিষয়। এইরকম প্লেয়ারের জন্য 120-25 মিলিয়ন ইউরো হয় না। আবার এখানে আরেকটা বিষয় আছে, যেহেতু হচ্ছে পিএসজি হারামি একটা ক্লাব, তো ওই কারণে মনে হয় পিএসজি থেকে একটু টাকা বেশি নেওয়ার জন্য মূলত নেপোলি এমন করতেছে। কিন্তু বিভিন্ন রিপোর্টে উঠে আসতেছে খাবারাজখেলিয়ার জন্য পিএসজি অলরেডি 80 মিলিয়নের বিড করে দিছে নেপোলির কাছে। এখন নেপোলি ওকে 120-25 মিলিয়নের নিচে কিছুতেই ছাড়তে চাচ্ছে না। আর অন্যদিকে পিএসজিও ট্রাই করতেছে যত কমে সম্ভব নেয়ার। কিন্তু আমার কাছে মনে হয় শেষ পর্যন্ত খাবারাজখেলিয়া পিএসজিতে আসবে। পিএসজি কোনো না কোনো ভাবে নেপোলির সাথে নেগোশিয়েট করে ফেলবে, একটু টাকা বেশি দেবে আর কি, 80 মিলিয়ন থেকে। তো এরপরে আসি একটু বার্সেলোনার নিউজে। আমি কয়েকদিন আগে একটা বার্সেলোনা রিলেটেড ভিডিওতে বলছিলাম ফ্র্যাঙ্কি ডিয়ংকে সেল করা উচিত হবে না বার্সেলোনার। আমার মতে ফ্র্যাঙ্কি ডিয়ংকে রাখা আর ফ্র্যাঙ্কি ডিয়ং এর সাথে একজন সিঙ্গেল পিভট বা ডবল পিভট নিয়ে আসা এই ট্রান্সফার উইন্ডোতে। কিন্তু এখন অনেকগুলা রিলায়েবল সোর্স থেকে রিপোর্ট আসতেছে ফ্র্যাঙ্কি ডিয়ং এর টেবিলে অলরেডি বার্সেলোনা 5টা কন্ট্রাক্ট রেখে দিছে, কিন্তু ফ্র্যাঙ্কি ডিয়ং বার্সেলোনার সাথে কন্ট্রাক্ট এক্সটেন্ড করতে রাজি হচ্ছে না। আর এখন ফ্র্যাঙ্কি ডিয়ং যদি কন্ট্রাক্ট এক্সটেন্ড করতে রাজি না হয় বার্সেলোনার সাথে, তাহলে আমার মতে ফ্র্যাঙ্কি ডিয়ংকে যত দ্রুত সম্ভব ট্রান্সফার মার্কেটে অ্যাভেলেবেল করা উচিত, ওকে সেল করা উচিত। কারণ ফ্র্যাঙ্কি ডিয়ং এর মতো একজন প্লেয়ার যাকে সেল করলে আমরা এখন অ্যারাউন্ড 70-80 মিলিয়ন ইজি ভাবে পেয়ে যাবো, এরকম একটা প্লেয়ারকে ফ্রিতে ক্লাব থেকে ছেড়ে দেওয়া আসলে উচিত হবে না। তো এই কারণে মূলত আমি চাচ্ছি ফ্র্যাঙ্কি ডিয়ংকে যত দ্রুত সম্ভব ট্রান্সফার মার্কেটে অ্যাভেলেবেল করা, সেল করা। আর যদি কন্ট্রাক্ট এক্সটেন্ড করে তাইলে আমার মতে ফ্র্যাঙ্কি ডিয়ংকে রাখা উচিত, ফ্র্যাঙ্কি ডিয়ংকে সেল না করা উচিত। এখন সেটা সম্পূর্ণ নির্ভর করতেছে ফ্র্যাঙ্কি ডিয়ং এর উপর। এখন এরপরে নিউজটা হচ্ছে বার্সেলোনা রিলেটেড নিকো উইলিয়ামস, যে হচ্ছে বার্সেলোনায় আসতে চাচ্ছিল 2-3 সিজন আগে থেকে, আর বার্সাও মোটামুটি 1-2 সিজন আগে থেকে নিকো উইলিয়ামসকে নিতে চাচ্ছিল। কিন্তু এতদিন ওইটা এত বেশি সিরিয়াস পর্যায়ে যায় নাই এই রিউমার্সটা। কিন্তু এই সিজনে ট্রান্সফার উইন্ডো এখনো আসেও নাই, এখন থেকে কিন্তু এই রিউমার্সটা অনেক সিরিয়াস একটা রিউমার্স হয়ে গেছে। আর নিকো উইলিয়ামস যেহেতু ন্যাচারাল লেফট উইঙ্গার, ওই কারণে মূলত বার্সেলোনা নিকো উইলিয়ামস এর উপর টার্গেটটা একটু বেশি রাখছে। ওইখানে দানি অলমো আছে, কিন্তু দানি অলমো থেকে নিকো উইলিয়ামস বার্সেলোনার কাছে বেটার অপশন রিপোর্ট অনুযায়ী, যেটা বুঝছি। আর এখন নিকো উইলিয়ামসের জন্য বার্সেলোনার অ্যারাউন্ড অ্যাথলেটিক ক্লাবের কাছে 60 মিলিয়ন বা 70 মিলিয়নের কাছাকাছি দিতে হবে, মানে অ্যারাউন্ড 60 থেকে 70 মিলিয়নের কাছাকাছি চাচ্ছে অ্যাথলেটিক ক্লাব নিকো উইলিয়ামসের জন্য। আর নিকো উইলিয়ামস এবং বার্সেলোনা দুই পক্ষকে চাইতেছে। এখন শুধুমাত্র বাধা হয়ে দাঁড়াইছে বার্সেলোনার ফিনান্সিয়াল কন্ডিশন। বার্সেলোনার ফিনান্সিয়াল কন্ডিশন ঠিক হইলে আমার মনে হয় নিকো উইলিয়ামস বার্সেলোনার প্লেয়ার হয়ে যাবে। তো এই ছিল আমার আজকে ট্রান্সফার আপডেট গুলা। এমবাপ্পের সিচুয়েশন নিয়ে আপনাদের কি মতামত, বা নিকো উইলিয়ামসের বার্সেলোনার মুভ নিয়ে আপনাদের কি মতামত, সেটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।